নমস্কার। আমি সুদীপ নারায়ণ ঘোষ। আগের দিন বলেছি গান্ধীর কথা, আজ আমি বলবো পুনা চুক্তি ও হিন্দু বাঙালির সর্বনাশ। এইখানেও আমরা দেখতে পাবো গান্ধীজি কিভাবে হিন্দু বাঙালির সর্বনাশ করেছিলেন। তার সঙ্গে ছিলেন জওহরলাল নেহেরু, যার ফলে 1946 থেকে আরম্ভ করে আজও পর্যন্ত হিন্দু বাঙালি চরম দুরবস্থা ও দুর্দিনের মধ্য দিয়ে যাচ্ছে। তো হিন্দু বাঙালিরা যতদিন ব্রিটিশ শাসনকে হিন্দুদের পক্ষে কল্যাণকর বলে মনে করে এসেছেন এবং ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তারকে সমর্থন জানিয়ে এসেছেন, ততদিন পর্যন্ত ইংরেজরা ছিল তাদের আয় উন্নতির সহায়। কলকাতা ছিল ভারতের রাজনৈতিক ও বাণিজ্যিক প্রাণকেন্দ্র। কিন্তু হিন্দু বাঙালি মধ্যবিত্ত শ্রেণী বিপ্লবের পথে পা বাড়ালে ইংরেজ মুসলমানকে দলে টানতে উদ্যোগী হয়। অন্য কোনো মানবিক গুণগত মানের দ্বারা হিন্দুদের দমিয়ে রাখা সম্ভব নয় বুঝে ইংরেজরা জন্মগত জাতি ও সম্প্রদায়কে ভিত্তি করে সংরক্ষণ চালু করে। ব্রিটিশের এই ভেদনীতি আজকের ভারতেও প্রায় অপরিবর্তিতভাবে বলবৎ রয়েছে। আজকের ভারতের ধর্মভিত্তিক জাতিভিত্তিক সংরক্ষণের রাজনীতির প্রকৃতি অনুধাবন করার জন্য 1932 সালে ইংরেজ প্রবর্তিত সাম্প্রদায়িক বাঁটোয়ারার ইতিহাস জানা প্রয়োজন। আমরা এবার মূল চুক্তিতে যাচ্ছি। প্রথমে 1932 সালের 4 আগস্ট ব্রিটিশ প্রধানমন্ত্রী ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাঁটোয়ারা ঘোষণা করলেন। এতে হিন্দু অগ্রসর জাতি, মুসলিম, বৌদ্ধ, শিখ, ভারতীয় খ্রিস্টান, ইঙ্গ ভারতীয়, ইউরোপীয় ও দলিতদের স্বতন্ত্র ভোটাধিকার অনুমোদন করা হয় সংখ্যালঘুদের প্রতিনিধিত্বের সুযোগ দেওয়ার জন্য। এর বিরুদ্ধে গান্ধী আমরণ অনশন শুরু করেন। 24 সেপ্টেম্বর 1932, মানে ঠিক 1.5 মাস পরে পুনের ইয়েরওয়াদা জেলে গান্ধী ও আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি হলে তা বন্ধ হয়। এইটুকু শুনে মনে কিছুই বোঝা যাবে না যে ব্যাপারটা কি হলো, এর যে জটিলতা এবং সর্বনাশের দিকটা কোথায় এলো, সেই জায়গাটা আমরা ব্যাখ্যা করব। অর্থাৎ ম্যাকডোনাল্ড একটা জিনিস বললেন এবং গান্ধী তার প্রতিবাদে অনশন করলেন। লোকে ভাবলো কতটাই না তিনি উদ্বিগ্ন, কিন্তু তিনি যেটা করলেন সেটা বরং আরও খারাপ কিছু করলেন। সেটা কি দেয় তাই আমরা বলবো এখন। পুনা চুক্তির পূর্বে সাম্প্রদায়িক বাঁটোয়ারা অনুযায়ী, মানে ম্যাকডোনাল্ড যেটা করেছিলেন, বাংলা বিধানসভায় মোট আসন ছিল 250, মুসলিমদের দেওয়া হয়েছিল 121, হিন্দু 78, 25 ইউরোপীয়দের, 26 অস্পৃশ্য বা তফসিলভুক্ত জাতিদের জন্য। আর হিন্দুদের জন্য এর ফল হয়েছিল সাংঘাতিক। জনসংখ্যার 45% হয়েও তাদের আসন সংখ্যা নির্বাচিত আসনের 60% থেকে দাঁড়ালো 41%। আর জনসংখ্যার 55% মুসলিমদের 48%-এরও বেশি দেওয়া হলো। অর্থাৎ ম্যাকডোনাল্ডের এতেই একটা বৈষম্য, বিরাট বৈষম্য ছিল। এবার নতুন গান্ধীজি যে পুনা চুক্তি করলেন, এইটার পরিপ্রেক্ষিতে, অর্থাৎ ম্যাকডোনাল্ডের সাম্প্রদায়িক বাঁটোয়ারা, কমিউনাল ডিভিডেন্ডের বদলে তিনি পুনা চুক্তি করলেন। এবং এই পুনা চুক্তি গান্ধী এবং আম্বেদকর মিলে করেছিলেন। তাতে উচ্চবর্ণের হিন্দুদের পরিস্থিতি আরও খারাপ হলো। আম্বেদকর গান্ধীর প্রতি শ্রদ্ধায় স্বতন্ত্র নির্বাচনী অধিকার ত্যাগ করতে রাজি হলেন। আসলে গান্ধী একটাই অস্ত্র প্রয়োগ করতেন না, অনশনে যাব। আর সকলেই রেড়ে করে উঠতে যে না, কী সাংঘাতিক ঘটতে যাচ্ছে। আর ঠিক এই জায়গাটাতেই গোটা ভারতীয় জাতিকে বোকা বানানো হয়েছিল। সেসব বিস্তারিত আলোচনায় যাব না, এখন আমরা কনসেন্ট্রেট করব এই আলোচনায়। তিনি কি করলেন? অবশিষ্ট হিন্দুদের সঙ্গে মিশিয়ে দিয়ে তাদের 78টি আসনের থেকে 30টি আসন তফসিলভুক্ত জাতিদের জন্য ছেড়ে দিতে হবে এই শর্তে। একে 78টাই কম ছিল,
আবার তার থেকে 78টা আসন ছিল বর্ণ হিন্দুদের জন্য। সেই 78 তাদের থেকে বেশি তো দেওয়া হলোই না, তার থেকে আরও 30টা আসন কেটে নেওয়া হলো। কেটে নিয়ে সেইটা দিতে হবে তফসিলভুক্ত জাতিদের জন্য। তাতে কিন্তু তফসিলভুক্ত জাতিরাও হিন্দু, অর্থাৎ মোটের উপরে বর্ণ হিন্দু এবং হিন্দু মিলিয়ে আসন সংখ্যা একই থাকলো, কিন্তু বর্ণ হিন্দুদের সংখ্যাটা কমিয়ে দেওয়া হলো। তাতে হিন্দুদের প্রতি সমগ্র হিন্দু সমাজের জন্য যে বৈষম্য ম্যাকডোনাল্ডের ওই বাঁটোয়ারার মধ্যে ছিল সেটা তো রয়েই গেল, বরং বর্ণ হিন্দুদের প্রতি আরও বৈষম্য করা হলো। এবং এখন কথা হচ্ছে যে বর্ণ হিন্দুদের জন্য বৈষম্য করাতে কী অসুবিধে হলো, সেই জায়গাটায় আমরা যাব। হিন্দুদের পাওনা তো 41% থেকে কমে 31% হয়ে যাচ্ছে। 45% হিন্দুদের প্রথমে দেওয়া হয়েছিল 41%, সেটা কমে গিয়ে হয়ে গেল কিন্তু 31%। 55% মুসলিমদের জন্য দেওয়া হলো 48%। হিন্দুদের পাওয়া উচিত ছিল 40%। 200 বছর বাংলার অবিসংবাদী নেতৃস্থানীয় ছিল এই বর্ণ হিন্দুরা, তাদের 48টা আসন দেওয়া হলো, যেটা মোট আসনের মাত্র 18%। তারা যেখানে একটা অবিসংবাদী নেতৃত্ব দিয়েছিল এই বর্ণ হিন্দুরা, তাদের আসন দেওয়া হলো মাত্র 18%। তারা ঠিক বুঝতো যে কোথায় ভোট দিতে হবে, কি করতে হবে, সেই জায়গাটা কমিয়ে দেওয়া হলো যাতে ঠিক ভোটটা না হয়। পুনা চুক্তি মুসলিমদের প্রতি পক্ষপাতপূর্ণ সাম্প্রদায়িক বাঁটোয়ারা আর পরিমার্জিত রূপ। অর্থাৎ সাম্প্রদায়িক বাঁটোয়ারায় ম্যাকডোনাল্ড যা অন্যায় করেছিলেন, বৈষম্য করেছিলেন, সেটাকে আরও অন্য একটা রূপে দেওয়া হলো। তখন রবীন্দ্রনাথ বেঁচে। রবীন্দ্রনাথ সহ অন্যান্যরা 1932 সালে গান্ধীর অনশন ভাঙাতে এই সমঝোতায় সম্মত হয়েছিলেন। রবীন্দ্রনাথ পরে ভুল স্বীকার করেছিলেন। কয়েক মাসের মধ্যে তারা সাম্প্রদায়িক বাঁটোয়ারা ও পুনা চুক্তির বিরুদ্ধে দীর্ঘ আন্দোলনে সামিল হলেন। তিনি গান্ধীকে লিখলেন, আমাদের প্রদেশে এর ফলে মারাত্মক ফাটল ধরবে, মানবিকতার প্রতি নিষ্ঠুর আঘাত করা হবে। গান্ধী ও অন্য কংগ্রেস নেতারা তা মানলেন না। গান্ধী রবীন্দ্রনাথকে পরামর্শ দিলেন বাংলার সব নেতাদের আসন বন্টন পরিবর্তনে রাজি করাতে। রবীন্দ্রনাথ চেয়েছিলেন গান্ধী ব্রিটিশ সরকারের কাছে আবেদন করুন। গান্ধী তাতে রাজি হলেন না। উল্টে তিনি বললেন, রবীন্দ্রনাথকেই বললেন আপনি অন্যদের রাজি করান। সমঝোতা তো হলো না। 1936 সালে রবীন্দ্রনাথ ও অন্য গুরুত্বপূর্ণ হিন্দু বাঙালি নেতারা স্বরাষ্ট্র সচিবকে বাঁটোয়ারা অদল বদলের আবেদন জানালেন সরাসরি। কলকাতায় জনসভায় রবীন্দ্রনাথ সভাপতিত্ব করে বললেন, তিনি রাজনীতিক নন, দেশবাসীকে জাতীয়তার বন্ধনে আবদ্ধ করতে অতীব গুরুত্বপূর্ণ সংবেদনশীল সূত্র ছিন্ন করতে উদ্যত অশুভ অভিসন্ধি উপেক্ষা করা অসম্ভব। তিনি এটা মানলেন না। তিনি বুঝতে পেরেছিলেন যে এটা একটা অশুভ অভিসন্ধি। তিনি এটাও বললেন, বাংলার হিন্দুরা সংখ্যালঘু হলেও তারা সংস্কৃতির দিক থেকে মুসলিমদের থেকে অনেক উন্নত। তারা মোট সাক্ষর লোকের 64% এবং স্কুল পড়ুয়াদের 80%, আর তাদের অর্থনৈতিক গুরুত্ব ও স্বতন্ত্র পেশা এবং বাণিজ্যিক জীবিকার মধ্যে পরিস্ফুট সেটা। সচিব জানালেন, সংশ্লিষ্ট সকলের সম্মতি চাই, অথচ তথাকথিত উচ্চবর্ণের হিন্দুদের জন্য মাত্র 18% আসন রাখা হয়েছিল সম্মতি ছাড়াই। ওটা বদলানোর জন্য সম্মতি চাই, মানে ওনাদের ওই পুনা চুক্তিতে যে চাপিয়ে দেওয়া হলো সেটা বদল করতে গেলে সকলের সম্মতি চাই, অথচ যখন 18% করা হলো তখন কিন্তু কোনো সম্মতি নেওয়া হয়নি। আম্বেদকরের যুক্তি ছিল হিন্দুদের মধ্যে বিভেদের কাছে হিন্দু মুসলিম, হিন্দু খ্রিস্টান, হিন্দু শিখ বিভাজন কিছুই না। অর্থাৎ আম্বেদকর বললেন যে হিন্দুদের মধ্যে যে বিভেদ আছে, জাতিভেদ, সেটা নাকি আরও বড়। কাজেই আম্বেদকরও ভুল করলেন, গান্ধী ভুল করলেন, এবং আর কে ভুল করলেন সেটা পরে দেখাচ্ছি। তো এবারে হিন্দু মুসলিমের মধ্যে বিভাজন ধর্মীয়, সামাজিক নয়। আর হিন্দু ও অস্পৃশ্যদের মধ্যে বিভেদ ধর্মীয় ও সামাজিক। এখানটা তিনি ভুল বললেন, মোটেই ওটা ধর্মীয় বিভেদ ছিল না, ওটা ছিল সামাজিক এবং একটা ভুল।
কিন্তু তাতে এইভাবে ওদের মধ্যে বিভাজন করে হিন্দু সমাজের ভালো তো করাই যায় না, তার মধ্যে বিভেদটা বাড়িয়ে দেওয়া হয়। এই তত্ত্ব আজগুবি। কিছু আর্থিক পার্থক্য সত্ত্বেও অনেক ব্রাহ্মণ ক্ষত্রিয়ের থেকে অনেক তথাকথিত নিম্নবর্ণের মানুষ আর্থিকভাবে সচ্ছল ছিলেন। এর অনেক উদাহরণ দেওয়া যায়। অনেক ব্রাহ্মণ ক্ষত্রিয় অনেক গরিব ছিল, তুলনায় অনেক নিম্নবর্ণের মানুষ অনেক সচ্ছল, অনেক অর্থবান ছিলেন। এর অনেক উদাহরণ আছে। 1937-এ এর ভিত্তিতে প্রাদেশিক বিধানসভা গঠন হলে বাংলার তিক্ততা, বিশৃঙ্খলা দারুণভাবে বাড়ল। এনসি সেনগুপ্ত বললেন এটা পর্বতপ্রমাণ রাজনৈতিক ব্যর্থতা, আর জেএল ব্যানার্জি বললেন এটা বাঙালিদের উপর চূড়ান্ত অবিচার এবং বৃহত্তর বাঙালিদের সংহতিকে বিনষ্ট করার চক্রান্ত। বর্ণ হিন্দুদের পক্ষে বাধ্যতামূলক নয়, কারণ একসময় কংগ্রেসের পুরোভাগে থাকা তাঁদের অংশগ্রহণ করতে দেওয়া হয়নি এই চুক্তি করার সময়। আম্বেদকর চুক্তি করলেন, আম্বেদকর মারাঠি, গান্ধীও তখন গুজরাটি, যদিও প্রদেশটা আলাদা হয়নি, এবং বাংলার ভাগ্য নির্ধারণ হচ্ছে অবাঙালিদের হাতে। একসময় কংগ্রেসের বাংলার পক্ষে এই চুক্তি খাটে না, কারণ সেখানে অস্পৃশ্যতার অস্তিত্ব নেই। ওই সব জায়গায় মহারাষ্ট্র বা গুজরাট, রাজস্থান, এইসব জায়গায় যে পরিমাণে জাতভেদ প্রথা আছে, বাংলায় সেটা একদমই নেই। অস্পৃশ্যতা তো ছিলই না। জনগণনার কমিশনার বা আয়ুক্ত বলেছিলেন, অন্য প্রদেশের তুলনায় এখানে জাতিভেদ প্রথা কড়াকড়ি নয়। জাতভিত্তিক আত্মগরিমা থাকলেও নিম্নবর্ণের মানুষের উপর অত্যাচার হয়নি। আর্যীকরণ, দেরিতে প্রবেশ, উদার জাগরণ, চৈতন্যদেবের ভক্তি আন্দোলনের কারণে এখানকার জাতিভেদ অনেক তরল ছিল। বৈষ্ণব শাক্ত সম্প্রদায়ের মানুষের মধ্যে জাতিভেদ ছিল না। বাংলার সামাজিক রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে কোনো ধারণা ছাড়াই তাঁরা এই সিদ্ধান্তে এসেছিলেন, যার ফলে অনুন্নতদের জন্য সংরক্ষিত আসন সমস্ত স্বাভাবিক আনুপাতিক হারের চেয়ে অনেক অধিক দেওয়া হয়েছিল। এটা সমস্ত বাঙালির পক্ষে ক্ষমার অযোগ্য। খুব কম বাঙালি কংগ্রেসী গান্ধীর অনুগত ছিলেন। চিত্তরঞ্জন দাস পরিষদে ঢোকার বিষয়ে গান্ধীর পরাজয় সুনিশ্চিত করেছিলেন। তখন থেকেই তাঁরা বেশিরভাগই তাঁকে কপট সমর্থন করতেন। অর্থাৎ পরিষদে গান্ধীজির কাছে হেরে যায়, গান্ধী চিত্তরঞ্জন দাসের কাছে হেরে যাবে, এইটা তিনি সুনিশ্চিত করেছিলেন। আর সেইটা অনেকদিন আগে হয়েছিল, কিন্তু তখন থেকেই একটা বাংলা বিদ্বেষ তো ছিলই। চিত্তরঞ্জনের মৃত্যুর পর তাঁর অনুগত সুভাষচন্দ্রের বদলে তখনকার 3 আসনই গান্ধী যতীন্দ্রমোহন গোষ্ঠীকে দিলেন। অধিকাংশ কংগ্রেসই দূরে দূরে চলে গেলেন, দূরে সরে গেলেন। মুসলিমদের সন্তুষ্ট ও কংগ্রেস পার্টিতে ধরে রাখা ছিল গান্ধীর অগ্রাধিকার। বাঙালি হিন্দুর সর্বনাশ কিন্তু তার চোখে পড়ল না। মদনমোহন মালব্যের উপদেশ অগ্রাহ্য করলেন গান্ধী। ঘনিষ্ঠ সহযোগী জানিয়েছিলেন, মালব্যজির সূত্র মানলে সব দিক রক্ষা হবে এবং ধর্মনিরপেক্ষতার অর্থাৎ মুসলিম তোষণের দিকে ঝুঁকলেন। সারা বাংলার কংগ্রেস কমিটি এই ভাবানুভূতিকে সমর্থন জানায়। তারা সারা বাংলার কংগ্রেস কমিটির আসলে এখনও যেমন দেখতে পাই, তাদের ব্যক্তিত্ব বলে কিছু নেই এখানকার স্থানীয় কংগ্রেসী নেতাদের, তখনও তার একটা বড় গোষ্ঠী সেইটা ছিল না। 2 বছরের মধ্যে ওয়ার্কিং কমিটি একে অনুমোদন দেওয়ায় কেন্দ্রীয় নেতারা বাংলার স্থানীয় আবেগকে গুরুত্ব দিতে নারাজ। অধিকাংশ কংগ্রেসীর এই ধারণা বদ্ধমূল হয়। সুভাষ শরৎ পুনা চুক্তির সাম্প্রদায়িক বাঁটোয়ারা ও হাইকমান্ডের বিরোধিতা করলেন। অন্যদিকে সংখ্যালঘু অপর গোষ্ঠী মেষ শাবকের মতো বাংলার স্বার্থকে জলাঞ্জলি দিলেন। যতীন্দ্রমোহন সেনগুপ্ত ক্ষমতা ফলাতেন গান্ধীর পৃষ্ঠপোষকতায়। গান্ধী যতীন্দ্রমোহন সেনগুপ্তকে সুভাষ বসুর পিছনে লাগিয়ে দিয়েছিলেন, যার জন্য এদের দুজনের মধ্যে কখনো মিলমিশ হয়নি। গান্ধী আরও একজনকে লাগিয়েছিলেন, তিনি হচ্ছেন বিধান রায়। 1933-এ তাঁর আকস্মিক মৃত্যুর পর, অর্থাৎ যতীন্দ্রমোহন সেনগুপ্তের মৃত্যুর পর, তিনি বিধান রায়কে বাংলার সর্বোচ্চ নেতা করলেন, যদিও সেনগুপ্তের জনপ্রিয়তা তাঁর ছিল না। অর্থাৎ যতীন্দ্রমোহন সেনগুপ্তের একটা জনপ্রিয়তা ছিল, কিন্তু বিধান রায়ের মোটেই জনপ্রিয়তা ছিল না। তিনি বাইরে থেকে এসেছিলেন, উপর থেকে বহিরাগত, মানে তিনি অ্যাকচুয়ালি পাটনার মানুষ, যদিও বাংলাভাষী কিন্তু পাটনার, এখানকার নন, জনসংযোগ ছিল না তার। তাঁকে বাংলার নেতা করে দিলেন। এটা গান্ধীর একনায়কতন্ত্রী নির্দেশ। পুরো কংগ্রেসটাই গান্ধীর একনায়কতন্ত্রী নির্দেশে চলছে, অর্থাৎ পার্টির মধ্যে কোনো ডেমোক্রেসি নেই। গান্ধী যা বলবেন তাই। আর গান্ধীকে কারা চালাতেন সেটা আপনারা
জানেন বিভিন্ন সূত্র থেকে, আমি বিভিন্ন এর পরবর্তী এতে বিভিন্ন সময় বলবো। তিনি এই গান্ধী অর্থাৎ বিধান রায় গান্ধীর সমস্ত অপ্রিয় আনপপুলার সমস্ত ডিসিশনকে একদম চোখ বুজে সমর্থন করতেন। কাজে এখন আমরা যে বিধান রায় সম্পর্কে যা বলি, ব্যাপারটা কিন্তু মোটেই তা নয়। আমরা কয়েকটা ওই দুর্গাপুর আর কল্যাণী দেখে বলি, বিরাট বিরাট কিছু বলি, সল্টলেক দেখে, কিন্তু তিনি সর্বনাশটা যে করেছিলেন গান্ধী করেছিলেন, কিন্তু তাতে সহযোগী ছিলেন এই বিধানচন্দ্র রায়। সাম্প্রদায়িক সিদ্ধান্তের প্রেক্ষিতে সর্বভারতীয় সমস্যা হলো, এটা বাংলার ক্ষেত্রে অত্যন্ত গুরুতর এবং অন্যতম জীবন্ত সমস্যা। প্রাদেশিক কংগ্রেস সংগঠনের কর্তব্য পরিষদের ভিতরে বাইরে সাম্প্রদায়িক সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন করা। জনমত পুনা চুক্তির বিরুদ্ধে যায়। শরৎ বোসের এই প্রস্তাবে সমর্থন করলেন, তা যাচ্ছে বলে তা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হলো। মানে বাংলার কংগ্রেসের দলাদলি থাকলেও এই প্রশ্নে তারা এককাট্টা হতে পারলেন শরৎ বোসের উদ্যোগে। প্রস্তাব ওয়ার্কিং কমিটিতে পাঠানো হলে নেহেরু গান্ধী মুসলিমদের ভয় তা অগ্রাহ্য করলেন। অর্থাৎ বাংলার মুসলিমদের বা কোনো মুসলিমদের চটানো যাবে না, তাতে হিন্দুরা কম আসন পাক, কিন্তু তারা এটা করলেন। এই পুরা চুক্তি কিন্তু বাংলার সর্বনাশের আনুষ্ঠানিক সূচনা করেছিল। অর্থাৎ বাংলার হিন্দু সর্বনাশের প্রতি নেহেরু গান্ধীর অনমনীয় মনোভাব দলিত নির্যাতিত শ্রেণীর প্রতি দরদ নয়, শুধুমাত্র মুসলিম তোষণের অন্যায় আবদার। নেহেরু বললেন, হিন্দুদের আন্দোলন থেকে মুসলমানরা বাঁটোয়ারার সপক্ষে আন্দোলন শুরু করলে বাঁটোয়ারা মূল আকারে বহাল রাখার অনুকূল অবস্থা তৈরি হবে, যা ব্রিটিশ সরকার আমাদের বিরুদ্ধে ব্যবহার করবে। একতরফা আন্দোলনকে কংগ্রেস সমর্থন করে না। গান্ধী বিধানচন্দ্রকে ধমক দিলেন, বাংলাকে বিশেষ ক্ষেত্র হিসাবে বিচার করার প্রস্তাব কখনো মানা যাবে না। অর্থাৎ গান্ধী কোথার থেকে ক্ষমতা পেতেন জানি না, তিনি যাকে তাকে ধমক দিতেন এবং সেটা সবাইকে শুনতে বাধ্য করতেন। এই কোথার থেকে জোরটা পেয়েছিলেন? বাংলাকে বিশেষ ক্ষেত্র হিসেবে উনি বললেন, বাংলাকে বিশেষ ক্ষেত্র, কিসের বিশেষ ক্ষেত্র? কোনো বিশেষ, যে অন্যায়টা হয়েছে সেটা বলছেন মানে বিশেষ সুবিধা দেওয়া যাবে না। ওয়ার্কিং কমিটি না বললে কেউ কোনো ব্যতিক্রম ঘটাতে পারবে না। অর্থাৎ ওয়ার্কিং কমিটি মানে কংগ্রেস কেন্দ্রীয় কংগ্রেস ওয়ার্কিং কমিটি না বললে, আর কেন্দ্রীয় কংগ্রেস ওয়ার্কিং কমিটি বলে তো কোনো মানেই হয় না। এখন যেমন হাইকমান্ড শুনতে পাই, তখন ওই গান্ধী হাইকমান্ড, গান্ধী হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না। অর্থাৎ তিনি নাম দিচ্ছেন ওয়ার্কিং কমিটি, না বললে হবে না, কিন্তু আসলে তিনি বলবেন না, তিনি জানতেন, এবং তিনি যা বলবেন ওয়ার্কিং কমিটি তাই বলবে। অতএব তিনিই বলছেন না, সেটা ওয়ার্কিং কমিটির নাম দিয়ে চালাচ্ছেন। এমনকি জাতীয়তাবাদী পার্টি যদি কার্যকর থাকে, ওয়ার্কিং কমিটিও কিচ্ছু করতে পারবে না। কেন্দ্রীয় নেতৃত্ব বুঝলেন আসন্ন নির্বাচনে শরৎ বোসের জনপ্রিয়তা ছাড়া অসম্ভব। তাকে প্রাদেশিক কমিটির সভাপতি ও সংসদীয় পরিষদের প্রধান করা হলো। কারামুক্তির পর বোস সাম্প্রদায়িক বাঁটোয়ারা সম্পর্কে ওয়ার্কিং কমিটির অবস্থানকে প্রত্যাখ্যান করলেন। বললেন তাঁর সিদ্ধান্ত না মানলে তিনি জাতীয়তাবাদীদের সমর্থন করবেন। এই প্রতিরোধ সরাসরি উপেক্ষা না করে নেহেরু জানালেন, তিনি আরেকজন অতি চালাক, প্রাদেশিক কংগ্রেস কমিটি শুধুমাত্র কংগ্রেস এবং সর্বভারতীয় কংগ্রেস কমিটির প্রতিনিধিত্ব করতে পারবে। অর্থাৎ প্রাদেশিক কংগ্রেস কমিটির কথাবার্তার কোনো মূল্যই নেই। কংগ্রেস, সর্বভারতীয় কংগ্রেস কমিটি যা বলবে, আর সর্বভারতীয় কংগ্রেস কমিটির মাথায় তো বসে আছেন গান্ধী, তার নিচে নেহেরু, ওই সব একজোট। বোস জানালেন বাংলার জনমত দৃঢ়ভাবে বাঁটোয়ারার বিরুদ্ধে। এই বাঁটোয়ারার বিরুদ্ধে বাংলাকে সর্বভারতীয় রাজনীতির বোড়ে বানানো হচ্ছে। যা একমাত্র বাংলার সমস্যা, তাকে সর্বভারতীয় রাজনীতির পদানত করা হচ্ছে। অর্থাৎ সর্বভারতীয় রাজনীতিতে সুবিধে পাওয়ার জন্যে তারা বাংলার হিন্দু, আলটিমেটলি কিন্তু বাংলা নয়, বাংলার হিন্দুর সমস্যাকে পদানত করা হলো ওই স্বার্থে। নেহেরু সমস্ত যৌক্তিকতা মেনে নিলেন। সর্বভারতীয় বললেন যে সর্বভারতীয় দৃষ্টিকোণ থেকে সমস্যার সমাধান করতে হবে। শরৎ বোস হিন্দু বাঙালির স্বার্থ রক্ষার্থে যথাযথভাবে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন, আর কেন্দ্রীয় নেতৃত্বের স্নেহভাজন বিধান রায় তাঁদের বশ্যতা স্বীকার করলেন। অর্থাৎ এই বিধান রায় কিন্তু সুভাষ বসুর পিছনে ছিলেন চিরকালই, মানে পিছনে ছিলেন, তাদের বিরুদ্ধে ছিলেন। পিছনে দুভাবে থাকা যায়, একটা হচ্ছে তাকে সমর্থন করার জন্য, আর একটা হচ্ছে তার বিরোধিতা করার জন্য। কাজে পিছনে থাকা কথাটাকে ওইভাবে নেওয়া যাবে না। এইভাবে হিন্দু স্বার্থ বিসর্জিত হলো। তার ফল অসম বাংলা ভাগ, হিন্দু সংহার, 3 কোটি হিন্দুর জন্মভিটে ত্যাগ, 1 কোটি হিন্দু হত্যা, এবং পরবর্তীকালে তথাকথিত ধর্মনিরপেক্ষতার কারণে পশ্চিমবাংলা থেকেও হিন্দুরা বিতাড়নের পথে। এইভাবে গান্ধীর
এবং তার সঙ্গে নেহেরু বা অন্যান্যদের কুটিল চক্রান্তে এবং কিছু বাঙালি, তার মধ্যে যতীন্দ্রমোহন সেনগুপ্ত এবং বিধান রায়ের মতো বাঙালিদের বেইমানিতে বাঙালি হিন্দুদের ধ্বংসের সূচনা হলো। বলা হয় বিধান রায় বাংলার রূপকার, তিনি নয়, আসলে কিন্তু তিনি বাংলার ধ্বংসকার। আজ এখানেই শেষ করছি। অনুষ্ঠান ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি কোনো ভুল থাকে অবশ্যই জানাবেন, আমি সংশোধন করার সুযোগ পাব। নমস্কার।